হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে আমরা চলে আসছি তোরাক নদীর পাড়ে। আমার রিসার্চ ওয়ার্ক শেষে আমি ভাবলাম যে আজকে নতুন কোথাও যাব। এই নদীর পাড়ে আমার আগে কখনো আসা হয়নি, এটা আমার জন্য একদমই নতুন। আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যারা এর আগে এসেছেন, আর যারা আসেননি তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু সিনারিও আমি শেয়ার করব। আর এই নদী সম্পর্কে যতটুকু তথ্য দেওয়া যায়, যতটুকু বলা যায় সবটুকুই বলার চেষ্টা করব। আমার এখানে গিয়ে মনে হচ্ছিল আমি ছোট্ট একটা সমুদ্র সৈকত দেখেই ফেলেছি, কারণ আমার কাছে বেশ বড় লাগছিল। এতটা ছোট কিন্তু মনে হচ্ছিল না। আর এখানে আমি একদম বাবু হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার বর আমার ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছিল, সেটাও এখানের মধ্যে চলে আসছে। আর নদীর ওপারে দেখা যাচ্ছে সবুজ শ্যামল ঘেরা অনেক সুন্দর একটা প্রকৃতি, এটার মধ্যে আমি একদম হারিয়ে গিয়েছি। আর এখানের আশেপাশে অনেকগুলো গাছ ছিল, ইটস লাইক এ বোটানিক্যাল গার্ডেন। আমার মনে হচ্ছিল উদ্ভিদের মধ্যে আমি একেবারেই হারিয়ে গেছি। আর এখন আসি তুরাগ নদীটা কোথায়। আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন? প্রথমত এখানে আসার আগে আমি জানি না যে কিভাবে ড্রাইভ করতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে। যেহেতু আমাদের সাথে ড্রাইভার ভাই ছিলেন, উনি আমাদেরকে নিয়ে আসছে। তারপর আমি যতটুকু পারি আমি এটার লোকেশনটা বলে দিব যেভাবে আসা যাবে। আর এটা হচ্ছে বাংলাদেশের বেসিক্যালি ঢাকা ও গাজীপুর জেলার একটি নদী। এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 62 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 82 কিলোমিটার। আর এই নদীটির প্রকৃতি অ্যাকচুয়ালি এটাকে সর্পিলাকার বলা হয়। আর এই নদীটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যেটা পাউবো নামে পরিচিত, এটা দ্বারাই তুরাগ নদীর নামটা করা হয়েছিল। যেহেতু হচ্ছে যে এটা উত্তর কেন্দ্রীয় অঞ্চলের একটি নদী। আর এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়া 4টি নদীর মধ্যে একটি নদী, এই তুরাগ নদীটা। এই নদীর গভীরতাও কিন্তু অনেক বেশি, খুব একটা কম নয়, 13.5 মিটার। আর এই নদী অববাহিকায় আয়তন হচ্ছে ইটস অলমোস্ট 1021 বর্গ কিলোমিটার। আর এগুলো বলতে বলতে আমার একটা মজার জিনিস চোখে পড়লো। আমার বরের কাণ্ড দেখেন, সে এখানের মধ্যে বাঁশ দেখেছে, একটা বাঁশের উপরে উঠে কি জানি করছে, জানি না। আর যাই হোক, আমরা কিছু তথ্য জেনে নিই। যারা হচ্ছে আপনারা বিসিএস এক্সাম দিবেন তাদের জন্য কাজে লাগবে, এবং যে এডমিশন টেস্ট গুলো হয় সেখানের জন্য কাজে লাগবে। এগুলো বলতে গিয়ে একটা হাসি পাচ্ছে, কারণ হচ্ছে আমার কাছে বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট যে জবের জন্য যে এক্সাম গুলো হয়, আমার কাছে মনে হয় এটা শুধুই এর চাইতে বরং উদ্যোক্তা হওয়া ভালো, এর চাইতে বরং অন্যদিকে ট্রাই করা ভালো, কারণ কম্পিটিশন ওটা আছে। এবং আরো কিছু দুর্নীতির কথা যদি আমি তুলে ধরতে চাই তাহলে সে অনেক কথা ছাড়তে হবে, ওইদিকে আমি যাব না। তাই সেই জায়গা থেকে আমি মনে করি ওই পরীক্ষাগুলোর দিকে, তারপরও থাকে না যে এক একটা মানুষের ঝোঁক এক এক রকম, এক একটা মানুষের চিন্তাধারা, এক একটা মানুষের ইচ্ছা, ড্রিম, এগুলো সবগুলোই ভিন্ন হয়ে থাকে। আমার যেহেতু ওই ধরনের কোনো ট্র্যাক নেই, তাই আমি একবারও বিসিএস এক্সামে দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। ইভেন তো আমার বাবা মাও আমাকে কোনো ফোর্স করে না, ইউ শুড গিভ ইট, আমার নিজের ইচ্ছা থেকেও আমি দিই নাই। তারপর আমি যতটুকু জানি ততটুকু থেকে আমি এটা শেয়ার করছি, যেগুলো কাজে আসতে পারে। আর এই নদী অববাহিকায় আয়তন হচ্ছে 1021 বর্গ কিলোমিটার, যেটা আমি একটু আগেই বলেছি। সারা বছরই কিন্তু এর প্রবাহ থাকে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পানি প্রবাহ একটু কম থাকে, কিন্তু এখন আমরা যে মাসে আসছি এই মাসটা হচ্ছে নভেম্বর। নভেম্বরে পানি প্রবাহ মোটামুটি ভালোই আছে, এখনো উইন্টার চলে আসেনি, উইন্টার ইজ কামিং, মানে চলে আসতেছে, বাট এখন স্টিল সেই তীব্র শীত কিন্তু এখনো পড়েনি। বাট জানুয়ারির দিকে অনেক তীব্র শীত থাকে, সেই সময় পানি প্রবাহ অনেক কম থাকে। এরপরে হচ্ছে এখানে একটা ফুচকার দোকান দেখতে পেলাম। আমরা কোনো ফুচকা এখান থেকে অর্ডার করিনি, একটু আগে আমরা লাঞ্চ করেছি, আমাদের একদম ভরপেট ছিল, পেটের মধ্যে বিন্দুমাত্র জায়গা ছিল না যে ফুচকা কিংবা অন্য কিছু খাবো। তারপরে যাই হোক, বাকি কথাগুলো শেয়ার করে নিই। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে পানি প্রবাহ কম থাকে, তখন মিরপুরের পরিমাপ 124 ঘনমিটার পার সেকেন্ড থাকে এবং গভীরতা হয় 4.5 মিটার। কিন্তু বর্ষা মৌসুম এলে আগস্টে এই প্রবাহ বেড়ে
1136 ঘনমিটার পার সেকেন্ডে দাঁড়ায়। আর তুরাগ নদীর নিম্নাংশে জোয়ার ভাটার প্রভাব ভালোই রয়েছে। এখন আসি আমাদের এটার উৎস কি? তুরাগ নদীর উৎস হচ্ছে বংশী নদী আর বুড়িগঙ্গা নদী। এটা হচ্ছে ৬২ কিলোমিটার, আর মাইলে যদি আমরা হিসাব করি তাহলে হবে 39 মাইল। আর অঞ্চল তো অফকোর্স ঢাকা বিভাগের মধ্যেই পড়েছে। আর জেলাসমূহের মধ্যে যদি তুরাগ নদীটা আমরা ভেবে থাকি তাহলে হবে ঢাকা জেলা এবং গাজীপুর জেলা। এখন আসি নদীর বর্তমান অবস্থাটা কেমন। সম্প্রতি নদীটিকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ আমরা যারা ঢাকায় বাস করি আমাদের আসলে জীবন্ত সত্তা খুবই কম। একটা যান্ত্রিক জীবন আমরা লিড করে থাকি। এখানে ঘোরার জায়গাও অনেক কম। আপনি যদি ঘুরতে যেতে চান ঢাকার আশেপাশে খুবই কম জায়গা পাওয়া যায়। বিটুইন এ ধরনের প্রবলেম আমি অনেক বেশি ফেস করি, যেহেতু আমি অনেকগুলো ওয়ার্কের সাথে জড়িত। আমার খুব একটা সময় হয় না এত কিছু সামলিয়ে। আমার মনে হয় যদি আশেপাশে সুন্দর সুন্দর জায়গা এবং রিসোর্ট গুলো থাকতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। কিন্তু বাংলাদেশের মধ্যে যতগুলো সুন্দর জায়গা এবং যতগুলো সুন্দর সুন্দর এবং অনেক ভালো করে ডেকোরেটিভ করা রিসোর্ট আছে সবগুলোই ঢাকার বাইরে। তার ভিতরে বেশ কয়েকটা রিসোর্টের নাম যদি আমি বলি, আমি যেগুলোতে গিয়েছি আর কি, আমি অলমোস্ট সবগুলো রিসোর্টই আমি ঘুরে ফেলেছি এবং আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। দ্য গ্র্যান্ড সুলতান, এটা আমার চোখে দেখা মনোমুগ্ধকর একটা রিসোর্ট। এটার কথা আমি এখনো ভুলতে পারি না। আমি গিয়েছিলাম সেই 2018 সালে। এখনো আমার কাছে সেই স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল। আর সবগুলোতে আমি পরিবারের সাথে গিয়েছিলাম, বাট তখন আমার বিয়ে হয়নি, সেজন্য আমার বরের সাথে এই রিসোর্টে দেখা হয়নি। আর এরপরে বাওয়াল রিসোর্ট, এটা হচ্ছে গাজীপুরে। এটা মোটামুটি ঢাকা থেকে কাছে। এটাতেও আমার যাওয়া হয়েছে। আর এরপরে আমি গিয়েছি মারমেইড বিচ রিসোর্টে। এই রিসোর্ট গুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে গাজীপুরের রিসোর্টটা। আর এই টাইমটা ছিল হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে এদিকে ঘুরতে ঘুরতে আমরা কিছু ভিউজ নিব, তো আমরা সেটা নিচ্ছিলাম। তো যাই হোক, আশেপাশটা আপনারা দেখতে থাকুন, তার ভিতরে আমি নদীর বর্তমান অবস্থাটা শেয়ার করে নিচ্ছি। সম্প্রতি নদীটিকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কারণে। আর ঢাকার নদীমাতৃক বৈশিষ্ট্য দেখে যেটা বলা যায়, তুরাগে একটা সময়ে প্রচুর মাছ ছিল, কিন্তু বর্তমানে তীব্র পানি দূষণে ভুগছে। আর এই পানি দূষণের কথা যদি বলতে চাই, আমার কথা বলা একদমই শেষ হবে না। সেদিন আমি লাইভে ছিলাম, আমি গিয়েছিলাম পূর্বাচল নীলা মার্কেট। সেখানেও তুরাগ নদীর একটা পার্ট দেখা যায়। ওখান থেকে আমি দেখতে পেলাম ওখানে একদম বস্তা ভরে পলি ব্যাগ, টিস্যু পেপার এবং বোতলগুলো ফেলা হচ্ছিল। এভাবে যদি জিনিসগুলো ফেলা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে পানিটা দূষিত হয়ে যায়। আর তুরাগ নদীকে বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে, যদিও অধিকাংশ কারখানা পরিবেশ আইনের খুব সামান্য অংশই কিন্তু মেনে চলতে চেষ্টা করছে এখন, এবং পানির দৃশ্যমান রূপ পাল্টে গিয়ে এখন নোংরা হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যতগুলো নদী আমাদের বাংলাদেশের মধ্যে আছে সবগুলোর পানি কিন্তু কালো হয়ে গেছে। আসলে নদীর পানি কি এমনটা কালো হয়? তবে আমি যখন ছোট্ট ছিলাম আমি মনে করতাম আমাদের দেশের নদীগুলো কালো, বাইরের দেশের নদীগুলো এমনটা নয়। আমি এটাই ভেবে নিতাম যে আসলে বাংলাদেশের নদীর পানিগুলোর কালারই এরকম। আমি জানতামই না যে এটা পানি দূষণের কারণে হয়েছে। এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা। আর আর কি শেয়ার করা যায়, এছাড়া দেখি আমি আর কি বলতে পারি। আমার আসলে এত বেশি কিছু জানা নেই, তারপরে যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম। আরেকটা বিষয় হচ্ছে জোয়ার ভাটার যে বিষয়টা, জোয়ার ভাটার বিষয়ে আমি আমার ছোট্টবেলার একটা মেমোরি শেয়ার করি। আমি যখন মহেশখালী ঘুরতে গিয়েছিলাম, আমি যখন যাচ্ছিলাম তখন একদম পুরো সাগর ভরা জোয়ার ছিল। তো মাকে যখন জিজ্ঞাসা করেছি, মা আমাকে বলল যে এখন জোয়ার আছে, তাই অনেক বেশি পানি। আর যখন আমি ফিরছিলাম তখন আমি দেখলাম যে সেখানে এক ফোঁটা পানিও নেই। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা এই পানি কে খেয়ে নিল? তখন মা আমাকে জোয়ার ভাটা বোঝাচ্ছিলেন। যাই হোক, আমি জিওগ্রাফিতে ভীষণ কাঁচা, আমার এই সাবজেক্টটা একদম পছন্দ না। বাই হার্ট আমি এই সাবজেক্ট একদম পছন্দ করি না। আমার ফেভারিট সাবজেক্টটা যদি বলি, আমার কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি আমার খুব ভালো লাগে। ফিজিক্স আমি পছন্দ করি না তা না, আমি ফিজিক্স একটু আমার মাথায় কম ঢোকে, তাই আমি পছন্দ করি না।
তবে আমি ফিজিক্সও ওকে, কিন্তু জিওর কথা বললে আমার মাথায় আগুন ধরে যায়। আরো একটা সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। আমি যখন ছোট ছিলাম তখন এ ধরনের যে সাবজেক্টগুলো ছিল এগুলো দেখলেই আমার গায়ে জ্বর উঠে যেত এবং কোনো হিস্ট্রি আমি মুখস্থ করতে পারতাম না। এটার জন্য বাবা আমাকে অনেক বকা করত। সেই কথাগুলো মনে পড়ে গেল এগুলো শেয়ার করতে করতে। তো যাই হোক, নদীর আশেপাশটা কেমন এর ভিতরে আপনারা দেখিও নেন। তার সাথে আমার শেয়ার করা অংশগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই নোট ডাউন করে নিবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর কি করার, তাহলে ওমিট করতে হবে। আর যদি ভালো লাগে ইউ ক্যান লিসেন ইট। আর হচ্ছে তুরাগ নদীর, এই নদীটি গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলার প্রবাহমান বংশী নদী থেকে উৎপত্তি লাভ করে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় বিভাজিত হয়েছে। এটা যেমনটা সাধারণ জ্ঞানের জন্য দরকার, ঠিক তেমনি এটা কোথায় সেটা জানার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা কে কোথায় থাকেন সেটা আমি জানি না, যেখানেই থাকেন না কেন যদি আসতে হয় তাহলে আপনি যেভাবে আসতে পারেন সেটা হচ্ছে, এটা বেসিক্যালি আশুলিয়া বলে এই জায়গাটাকে, আশুলিয়া বাজার থেকে আমি ড্রাইভার ভাইকে দেখলাম যে উনি একদম সোজাসুজি চালিয়ে চলে আসছিলেন, কিন্তু উনি মাঝখান দিয়ে চিনতে পারছিলেন না। তখন মানুষকে জিজ্ঞাসা করে করে এসেছে এবং আমি ম্যাপিং সিস্টেমটা চালু রেখেছিলাম, সেম ড্রাইভার ভাইও রেখেছিল। সবকিছু মিলিয়ে আমাদের কষ্ট হয় নাই। তবে এটা হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার, উপজেলা হচ্ছে সাভার আর জেলা হচ্ছে ঢাকা, বিরুলিয়া ইউনিয়ন বলা হয়। এই দুটি ধারায় বিভাজিত হয়ে গেছে। এখানে এসে এই তুরাগ নদীটা দেখতে পাওয়া যায়। আপনারা যদি দূর থেকে কেউ দেখতে আসেন বা সামহাও থাকে না যে আমি একটা কাজে আসছি বা আমি একটা অ্যাডমিশন টেস্ট দিতে আসছি, এই জায়গায় একটা কথা বলে নিই। সাভারে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি আগে খুব একটা হয়তো ভালো ছিল না, বাট এখন ডে বাই ডে ওনাদের রিসার্চ অ্যাক্টিভিটিস অনেক ভালো হচ্ছে এবং অন্যান্য পড়াশোনার যে কারিকুলাম গুলো ছিল আগের কারিকুলাম থেকে এখনকার কারিকুলাম অনেক ভালো। তো যারা নতুন করে অ্যাডমিশন নিতে আসবেন আপনি কিন্তু চাইলেই ওখান থেকে ঘুরে যেতে পারেন। কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। আমি দেখলাম